In case of insolvency, tax must be paid by the uh, receiver. That means সম্পত্তি থেকে যে বেনিফিট রিসিভ করে সে আপনার ট্যাক্স প্রদান করে। So ownership in case of insolvency may based with receiver. Based যে আপনার ওই সম্পদ থেকে বেনিফিট রিসিভ করে সে ব্যক্তি ট্যাক্স প্রদান করে থাকবে। এটা হচ্ছে ওনারশিপের কেস। পরবর্তী নাম্বার 3 ফ্যাক্টরস কেস। ফর এক্সাম্পল, আপনি কারোর সাথে চুক্তি করেছেন, ফর এক্সাম্পল মনে করুন রিয়াজ এবং নাফিস একটা চুক্তি করেছেন আপনার একটা বাড়ি বিক্রি করবেন, কিন্তু এই চুক্তি আপনার ওনারশিপের অবস্থা যদি পরিবর্তন না করে তাহলে ওই ট্যাক্স যে ব্যক্তি এগ্রিমেন্টের সময় মালিক সে ব্যক্তি প্রদান করবে। যেমন নাফিস একটা বাড়ির মালিক, এখন রিয়াজের সাথে চুক্তি করেছেন বাড়িটি বিক্রি করার জন্য, ফর এক্সাম্পল 1 কোটি টাকা বিক্রি করবেন, কিন্তু যতদিন না আপনাদের সাথে সম্পত্তি স্থানান্তরিত হয়েছে তার আগ পর্যন্ত এগ্রিমেন্ট হলেও ট্যাক্স প্রদান করবে নাফিস। এটাই হচ্ছে এগ্রিমেন্ট অফ পারচেজ উইল নট ডিটারমাইন ট্যাক্স বার্ডেন। এগ্রিমেন্ট of purchase determine tax. That means আপনার এগ্রিমেন্ট হলেই আপনাকে বলা যাবে না ওই ব্যক্তি ট্যাক্স প্রদান করবে, যে ব্যক্তি মালিক সেই ট্যাক্স প্রদান করবে। নাম্বার 4, প্রপার্টি ওন্ড বাই এ ফার্ম। এখন একটা সম্পত্তি মনে করুন আপনি স্কট টেক্সটাইলস লিমিটেড আর স্কট গ্রুপ অফ কোম্পানিজ, অথবা মনে করুন যে কোহিনূর কেমিক্যাল কোম্পানি আপনার নোয়াখালীতে থাকতে পারে। তাহলে কি আমার কন্ট্রাক্ট হওয়ার আগ পর্যন্ত, এগ্রিমেন্টের পর যে কন্ট্রাক্ট হওয়ার আগ পর্যন্ত তো ওই ভাড়াটা দিব হচ্ছে যে মালিক সে দিবে। কন্ট্রাক্ট হলে দ্যাট মিন্স আপনি পারচেজ এগ্রিমেন্ট করেছেন, পারচেজ এগ্রিমেন্ট হলে ইট ডাজ নট ডিটারমাইন ইট। মনে করুন আপনি রিয়াজের কাছে বিক্রি করবেন, আপনি চুক্তি করেছেন জানুয়ারি মাসে, আপনার ট্যাক্স ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জানুয়ারি মাসে আপনি চুক্তি করেছেন কিন্তু আপনি বিক্রি করেননি, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। আপনার চুক্তির ওই স্যার বায়নামাটা করে বাংলাতে ওইটা বায়নামা না, এটা হচ্ছে মনে করেন যে আপনি একটা স্ট্যাম্পে চুক্তি করলেন, ফর এক্সাম্পল আপনার একটা বাড়ি রয়েছে আপনি বিক্রি করবেন, অথবা আপনি ল্যান্ড ওনার, আপনি ফ্ল্যাট বিক্রি করবেন রিয়াজের কাছে, কিন্তু আপনি বিক্রি করেননি। মানে রেজিস্ট্রেশন এক জিনিস আর কন্ট্রাক্ট এক জিনিস। আপনি কোনো মনে করেন কোনো দোকান থেকে পণ্য ক্রয়ের একটা চুক্তি করেছেন, কিন্তু তারা পণ্য আপনাকে সরবরাহ করেন, আপনি তার জন্য পেও করেন, সেটা তো আপনার এর জন্য এই পণ্যের জন্য তো আপনি তো গুদাম ভাড়া দেবেন। গুদাম ভাড়া দিবে হচ্ছে যে মালিক, পণ্যটা পাওয়ার পরে। হ্যাঁ তখনই দেবেন। এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। আপনি এগ্রিমেন্ট করেছেন, ফর এক্সাম্পল আপনার সাথে রিয়াস এগ্রিমেন্ট করেছে, কিন্তু সে তো আর ক্রয় করেনি। সে যদি ক্রয় করে নেয় তারপর থেকে ট্যাক্স দিবে রিয়াস, মানে পারচেজের পরে। হ্যাঁ পারচেজের পর। It is basically chapter 8. Chapter 8 এর আন্ডারে আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এগ্রিমেন্ট অফ পারচেজ উইল নট ডিটারমাইন ট্যাক্স বার্ডেন। এখন মনে করেন যে আপনার প্রপার্টি ওন্ড বাই এ ফার্ম, প্রপার্টি ওন্ড বাই এ ফার্ম। আপনি একটা পার্টনারশিপ বিজনেস পরিচালনা করেন, অথবা সোল প্রোপ্রাইটরশিপ অথবা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের জন্য ওই পার্টনারশিপ ফার্ম অথবা সোল প্রোপ্রাইটরশিপ অথবা কোম্পানিকেই ট্যাক্স দিতে হবে। আপনি ব্যক্তি এক বা একাধিক মালিক থাকা সত্ত্বেও ওই সম্পদের আপনার ট্যাক্স প্রদান করবেন না, কারণ একটা রিয়াজের কাছ থেকে মনে করুন নাফিজের কাছ থেকে রিয়াজ ক্রয় হয়েছে, সেক্ষেত্রে যেরকম আপনি রিয়াজ যখন মালিক হয়ে যাবে তখন ট্যাক্স দিবে। এখন রিয়াজ শুধু ক্রয় না করে রিয়াজ অপু দুজন মিলে যদি ক্রয় করতে, তাহলে সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের নামে হলে ওই প্রতিষ্ঠানকে ট্যাক্স দিতে হতো, অথবা যদি দুইজনকে ভাগ করে ক্রয় করতে দুইজনকে ট্যাক্স দিতে হতো। এটাই বলা হয়েছে এখানে প্রপার্টি ওন্ড বাই এ ফার্ম। দ্যাট মিনস নাফিস তার সম্পত্তি বিক্রি করেছে স্কয়ার গ্রুপ অফ কোম্পানির কাছে, এবং স্কয়ার গ্রুপ অফ কোম্পানি অনেক মালিক রয়েছে, যেমন অপু রয়েছে,
রিয়াজ রয়েছে, শাকিল রয়েছে, তারা সবাই যদি মালিক হয়ে থাকে, শুধু স্কয়ার গ্রুপ অফ কোম্পানিকে ট্যাক্স দিতে হবে স্কয়ার গ্রুপ অফ কোম্পানির নামে। কোনো ব্যক্তি এর জন্য ট্যাক্স প্রদানে দায়বদ্ধ থাকবে না। এরপর যেটা বলা হয়েছে বেনামি প্রপার্টিস। বেনামি প্রপার্টি কোনো সম্পত্তির যদি মালিকানা না থাকে, এরকম হতেই পারে একটা সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তি মালিকানা নামে নাই, কারো নামে, সেক্ষেত্রে যে ব্যক্তি সুবিধা ভোগ করবে, ফর এক্সাম্পল নাফিস একটা সম্পত্তি ভোগ দখল করতেছে এবং সেখান থেকে প্রতি মাসে সে হাউস রেন্ট পায়, কিন্তু ওই সম্পদের মালিকানা কি এটা সঠিকভাবে আইডেন্টিফাই করা নেই। আগে বলা হয়েছিল ওনারশিপ ল দ্বারা নির্ধারিত হবে, ইনসলভেন্সি ক্ষেত্রে কি হবে, এগ্রিমেন্ট হলেও কিছু হবে না যদি সে মালিকানা থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো মালিকানা নেই, সেজন্য এটাকে বলা হচ্ছে বেনামি। বেনামি or unknown properties। unknown properties এর ক্ষেত্রে যে ব্যক্তি এর সুবিধা ভোগ করবে সেই ব্যক্তি কি ট্যাক্স প্রদান করতে হবে, কারণ আপনি একটা সম্পত্তি ভোগ দখল করতেছেন কিন্তু এর মালিকানা যখন যে কেউ না হবে তখন ধরেই নেওয়া হবে ইউ শুড বি দ্য পেয়ার অফ সাচ ট্যাক্স। পরবর্তীতে যেটা বলা হয়েছে ডিসপুটেড ওনারশিপ। ডিসপিউটেড দ্যাট মিন্স যেটা মীমাংসিত নয়, কোন ব্যক্তি মালিকানা, যেমন অপু, নাফিস, তারপর রিয়াজ, তিনজন ব্যক্তি, এখন কে ওই সম্পদের মালিক সেটা স্বীকৃত নয়। প্রথমে আমাদের ছিল বেনামি, ফর এক্সাম্পল নাফিস ভোগ দখল করে, নাফিসই হচ্ছে ট্যাক্স দিচ্ছে। এখন এই সম্পত্তি নিয়ে আমাদের মধ্যে একটা ডিসপিউট রয়েছে, কোন ব্যক্তি, এখন নাফিস যতদিন মালিকানায় রয়েছে দ্যাট মিন্স প্রপার্টিজ এর সুবিধা নিচ্ছে, বেনিফিট, ততদিন সে ট্যাক্স প্রদান করলো, কিন্তু যখন এটা ডিসপুট বের হবে যে ওই ব্যক্তি মালিক নয়, ফর এক্সাম্পল অপু তখন মালিক হয়ে গেল, কোনো কারণে আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হলো যে এই সম্পত্তির মালিক হচ্ছে অপু, তখন যেদিন থেকে আদালত সিদ্ধান্ত নিবে যে ওই দিন থেকে অপুকে মালিকানা দেওয়া হোক, তখন সেদিন থেকে অপু ট্যাক্সের প্রদান করবে। ফর এক্সাম্পল আপনাদের যেটা যদি বেনামি প্রপার্টিজ 2017-18 অর্থ বছরে নাফিস ট্যাক্স প্রদান করলো, কিন্তু 17-18 অর্থ বছর থেকে আদালত সিদ্ধান্ত নিল এই প্রপার্টিজ এর মালিক হবে অপু, সেক্ষেত্রে 17-18 অর্থ বছর থেকে এই সম্পদের ট্যাক্স পরবর্তী ইয়ার থেকে অপুকে প্রদান করতে হবে, কিন্তু নাফিসের পরবর্তী যে 18-19 অর্থ বছর আসবে সেই অর্থ বছরে তার আগের বছর যে ট্যাক্স দিয়েছে সেটা রিভার্স করা হবে এবং যে সম্পত্তি থেকে সে যে বেনিফিট পেয়েছে সেই বেনিফিটটা প্রদান করতে হবে আইন অনুযায়ী। এটা হচ্ছে বেনামি প্রপার্টিজ, এবং যখন ডিসপুটেড ওনারশিপ ক্রিয়েট হবে। সো বেনামি প্রপার্টিজ এর ক্ষেত্রে আপনি বেনিফিশিয়ার, আর ডিসপুটেড এর ক্ষেত্রে যেদিন আপনাকে নির্ধারণ করে দেবে মালিক ওই দিন থেকে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে, কিন্তু তার আগে পর্যন্ত যে সুবিধা নেবে তাকে ট্যাক্স প্রদান করতে হবে। সো in case of disputed ownership, it will be determined by court. The date of declaration will be considered as tax payment date for that person. That means অপুকে যেদিন বলা হবে যে সম্পদের মালিক সেদিন থেকেই অপু সম্পদের জন্য ট্যাক্স দিতে বাধ্য থাকবে। ফর এক্সাম্পল এখন 2015 সাল থেকে বলা হলো এই অপু এই সম্পদের মালিক, তখন অপুকে সেই 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে ট্যাক্স হবে সেটা প্রদান করবে, এবং এট দ্য সেম টাইম নাফিস ওই ট্যাক্সটা রিভার্স করে দেবে, পরবর্তী বছর কমিয়ে দেবে, সেটা ট্যাক্স দিবে না, সেটা ট্যাক্স না দিয়ে ওইটা অপুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে, ট্যাক্স পেড অন বিহাফ অফ অপু। এটা হচ্ছে মূল ক্যালকুলেশন। দ্যাট মিন্স আপনার মালিকের বেনিফিশিয়াল হলে আপনাকে ট্যাক্স দিতে হবে যদি বেনামি হয়,
আর নামী হওয়ার পর যেদিন থেকে আপনার নাম ডিক্লেয়ার করবে সেদিন থেকে আপনি ট্যাক্স প্রদান করবেন এবং আগে যে ট্যাক্স দিয়েছে সেটা রিভার্স হয়ে যাবে। ট্রাস্টি, দেন কোশ্চেন ইজ ট্রাস্টি থাকে, বিভিন্ন ট্রাস্টি বোর্ড থাকে। Trustees are the owner in case of property held under a trust. মনে করেন কোনো ট্রাস্টের আন্ডারে যদি কোনো সম্পদ থাকে, যেমন আহসান মঞ্জিল ট্রাস্ট, সেক্ষেত্রে ট্রাস্টের আন্ডারে যে সম্পত্তি রয়েছে ওই ট্রাস্টি দায়বদ্ধ থাকবে, কোনো ব্যক্তি দায়বদ্ধ হবে না। সো ট্রাস্টি নাম্বার 7, এটা কোম্পানির মতো, যেমন কোম্পানির ক্ষেত্রে কোনো ব্যক্তি দায়বদ্ধ নয়, ট্রাস্টির ক্ষেত্রে ঠিক তেমনি ভাবে ট্রাস্টের জন্য ট্রাস্টির উপরে দায়বদ্ধ থাকে কোনো ব্যক্তি। স্যার নরমালি তো ট্রাস্টি গুলো মানে বেশিরভাগ জনই থাকে যে মানে মারা যাওয়ার পরে ওনার নামের উপর একটা ট্রাস্ট হয়, তখন কি মানে ওই ব্যক্তির আন্ডারে যে ট্রাস্টটা হচ্ছে ওই ট্রাস্ট থেকেই ট্যাক্সটা পে করা হবে? ট্রাস্টের নামে ট্যাক্স, যেমন আহসান মঞ্জিল ট্রাস্ট, আহসান মঞ্জিল নামে ট্যাক্সটা দেওয়া হবে, ব্যক্তির নামে আর কোনো কিছু হবে না, অথবা ওর পরিচালনা যারা আছে তারাও দিবেন। দ্যাট মিন্স ট্রাস্টির নামেই ট্যাক্সটা হয়ে থাকবে। মানে পরিচালনা বোর্ডটা যেটা, হ্যাঁ, পরিচালনা বোর্ডে যারা আছে তারা এর জন্য দায়বদ্ধ থাকবে না। এগুলো ব্যক্তির উপর আসবে, পুরো কোম্পানি মানে ট্রাস্টি বোর্ডের উপর আসবে। কোম্পানির মতো যেরকম জি স্যার। ব্যক্তির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে হচ্ছে কোম্পানির মালিকানা যারা আছে তারা বিদ্যমান, কিন্তু ট্রাস্টির ক্ষেত্রে সে ব্যক্তি মারা গিয়েছে, এই আর কি, আর কোনো পার্থক্য নেই। ট্রাস্টিস and the owner in case of the owner of property held under a trust. একটা ট্রাস্টের আন্ডারে যারা, যখন একটা সম্পত্তি থাকবে ট্রাস্টিরাই এই প্রপার্টির মালিক, এবং this tax will be computed in the name of such trust. Then the factor where the property is mortgage এর ক্ষেত্রে কি হবে? আপনি যদি একটা সম্পত্তি মর্গেজ করে দেন, যেমন মনে করেন যে আপনার হাউসটা মর্গেজ থেকে আপনি লোন নিলেন, সেক্ষেত্রে কে ট্যাক্স প্রদান করবে? The mortgagor will pay the tax in such case. যেমন মনে করুন আপনি আপনার হাউসটা মর্গেজ করেছেন ব্যাংকের কাছে, দ্যাট মিন্স আপনি ব্যাংক আপনার হাউস বিক্রি করে ব্যাংকের টাকা আদায় করে নিতে পারবে, কিন্তু আপনি তো ওনারশিপ দেন না। সো এই জন্য ব্যাংক আপনার ওই মর্গেজের জন্য ব্যাংক কোনোভাবেই ট্যাক্স প্রদান করবে না। এই জন্য ট্যাক্স প্রদান করবে কি? ট্যাক্স অবশ্যই ওনারকে প্রদান করতে হবে, কারণ মর্গেজ করলেই আপনি ওনারশিপ দিয়ে দিচ্ছেন না, ওনারশিপটা এখানে প্রথমে চলে আসবে। বিকজ ইট ইজ নট এ কোম্পানি, এটা ট্রাস্টিও নয়, কোম্পানিও নয়। যেমন প্রপার্টি ফার্মে হেল্ড হলে ফার্ম প্রদান করে, ট্রাস্টি ক্ষেত্রে ট্রাস্টি প্রদান করে, কিন্তু মর্গেজ আপনি দিয়েছেন বাট আপনি তো ওনার রয়েছেন। আপনি যখন টাকা পে করে দিবেন ব্যাংকের কাছে, তখন আপনার ব্যাংক আপনাকে কোনোভাবে লায়াবল করতে পারবে না ওই অর্থের জন্য। সেটাই এখানে বলা হয়েছে, where the property is mortgaged in case of mortgage, the owner, সংক্ষেপে আমরা লিখি, has to pay tax, not mortgagor. মর্গেজারকে ট্যাক্স দিতে হবে, যেমন ব্যাংকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আমরা যদি সংক্ষেপে বলি, নট মর্গেজার কি হবে, আর ব্যাংক, নরমালি আমরা ব্যাংকে মর্গেজ করে থাকি, সেজন্য আমরা ব্যাংক লিখি বোঝার সুবিধার জন্য। মর্গেজার অথবা ব্যাংকে কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না, পে করবে যে মালিক সে। যখন একটা প্রপার্টি লিজ দেওয়া হয়ে থাকে, এখন কোশ্চেন হচ্ছে আপনি মর্গেজ দিলেন কিন্তু লিজের ক্ষেত্রে কি হবে? লিজ তো আমরা বিভিন্ন ভাবে দিয়ে থাকি, সম্পূর্ণ অংশ দিয়ে থাকি, পার্টলিও লিজ দিয়ে থাকি, আবার আমরা লং টার্ম লিজ দিয়ে থাকি, আবার শর্ট টার্ম লিজও দিয়ে থাকি।
in case of long-term lease agreement, long-term lease agreement এর ক্ষেত্রে leasee will be liable. That means আপনাকে একটি সম্পত্তি মনে করেন যে আপনাকে 50 বছরের জন্য একটা বিল্ডিং করা হয়েছে, এটা শর্ত দেওয়া হয়েছে একটা অর্থের বিনিময়ে, সেক্ষেত্রে আপনি ট্যাক্স প্রদান করেন। আবার বিষয়টা এমন হয় লং শর্ট টার্ম, 1 বছরের জন্য আপনাকে বিল্ডিংটা দেওয়া হলো ইউজের, সেটা ইজ ভেরি শর্ট টার্ম, এক্ষেত্রে আপনি ইউজার বাট লিজি উইল নট বি পেয়েবল, লেজার উইল পে দ্য ট্যাক্স। সো প্রপার্টির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্ম। আবার অন্য ক্ষেত্রে যদি আসে যে বিষয়টা, আপনি ম্যাক্সিমাম পোর্শন অফ যদি লিজ দেন, ফর এক্সাম্পল 8 তলা একটা বিল্ডিং এর 3 তলা আপনি লিজ দিয়েছেন, 5 তলা আপনার কাস্টডিতে রয়েছে, সেক্ষেত্রে যে ব্যক্তির আন্ডারে বেশি রয়েছে সে নরমালি ট্যাক্স প্রদান করে দেয়। নরমালি এই বিষয়টা কনসিডার করা হয় না, শর্ট টার্ম এবং লং টার্ম এই বিষয়টাকে কনসিডার করা হয়ে থাকে। কারণ হচ্ছে এক্ষেত্রে দেখা যায় 3 তলা বিল্ডিং আপনি 50 বছরের জন্য লিজ দিলেন, সেক্ষেত্রে আবার একটা ডিসক্রিপেন্সির সিচুয়েশন হয়ে থাকে। লিজ প্রপার্টি, সো lease property, in that case in short term situation, স্যার মিনিমাম কত বছরের জন্য হলে সেটা লং টার্ম হিসেবে কাউন্ট হবে? এটা আপনাদের লং টার্ম হিসেবে আপনি 10 ইয়ার্স থেকে আপনি লং টার্ম ধরবেন, যেটা আপনাদের হিসাবে আসে। লং টার্ম বলতে বোঝা হয় অনেক দীর্ঘ সময়, এটা 5 থেকে 7 হতে, যেমন আমরা যদি শর্ট টার্ম প্ল্যান করি সেটা কি 1 বছরের মধ্যে, মিডিয়াম টার্ম 5 বছর পর্যন্ত, 5 বছর পরে গেলে লং টার্ম। আমরা যদি অ্যাকাউন্টিং হিসেবে যদি তাহলে 5 বছরের পর থেকে লং টার্ম হিসেবে লং ধরে। টার্ম হিসাবে, কিন্তু এটা ট্যাক্সের ক্ষেত্রে ওইভাবে ক্লারিফাই করে নাই লং টার্ম কোনটা। এটা ট্যাক্স যারা রিসিভ করে তাদের মূল পারপাস হচ্ছে ট্যাক্স গ্রহণ করা। কোনোটাকে কেউ যদি শর্ট টার্ম গ্রহণ করে, কেউ যদি লং টার্ম গ্রহণ করে, তাদের মূল পারপাস ট্যাক্স আসলেই হইল। তারা নিজের মধ্যে সিদ্ধান্ত নিয়ে দেখা গেল যে আপনি মনে করেন আপনাকে 5 বছরের জন্য একটা বিল্ডিং লিজ দেওয়া হলো, কিন্তু আপনার বন্ধু নাফিস আপনার ট্যাক্সটা দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে ট্যাক্স অথরিটি তাদের বেনিফিট হলো, কিন্তু আপনাদের মধ্যে মিউচুয়াল কোঅপারেশনের কারণে এটা হয়ে থাকে। কিন্তু ট্যাক্স অথরিটিটা সঠিকভাবে ওইভাবে আইডেন্টিফাই করে দেয় না যে আপনি কোনটা শর্ট টার্ম হবে কোনটা লং টার্ম হবে, ইটস ভেরি মাচ ডিপেন্ড হবে। কিন্তু নরমালি লং টার্ম হলে যে এটা লং টার্ম যার আন্ডারে লিজ থাকবে লিসিকে দিতে হবে, আর যদি শর্ট টার্ম হয় লিসরকে দিতে হবে, এটাই বলা হচ্ছে। আর যদি আপনার কেউ না দেন, দেখা গেল লং টার্ম এবং শর্ট টার্ম যেহেতু ক্লারিফাই করা নাই, তখন যার আন্ডারে বেশি সময় থাকবে তখন তাকে বলা হয় যে আপনি ট্যাক্স প্রদান করেন। দে হ্যাজ দ্য সাচ অথরিটি। বেশি সময় মানে স্যার প্ল্যানের ক্ষেত্রে দেখা যায় আপনি প্ল্যান করলেন, এক্ষেত্রে তো কারো ইন্টারেস্ট নেই, শুধু আপনারই ইন্টারেস্ট, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে গভর্নমেন্টের। কিন্তু শর্ট টার্ম এবং লং টার্ম ওইভাবে ক্লারিফাই করে দেওয়া হয় না। বেসিক্যালি ইন শর্ট টার্ম সিচুয়েশনে আপনাকে ট্যাক্স দিতে হবে লিসিকে, লিসরকে, ইন শর্ট টার্ম সিচুয়েশন লিসর, লং টার্ম হচ্ছে লিজ। or pay tax, sorry, and lessee pay tax in long এগ্রিমেন্টটা যদি লং টার্ম হয়ে থাকে তাহলে লিজিকে ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত ভিউ পয়েন্ট ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে, ওনারশিপের ভিউ পয়েন্ট, কে ট্যাক্স প্রদান করবে কে ট্যাক্স প্রদান করবে না, এই নরমাল সিচুয়েশন এগুলো বেসিক্যালি আপনাদের এটা ট্যাক্স অথরিটি ডিটারমাইন করে থাকে যাতে কোনো ধরনের আইনি জটিলতার সৃষ্টি না হয়। আমাদের এখন হচ্ছে অ্যানুয়াল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবেন, রেন্টাল স্ট্যাটাস, অ্যাডমিসেবল এক্সপেন্সেস। অ্যাডমিসেবল এক্সপেন্স বলতে বোঝানো হয় আপনি একটা বাসায় থাকেন, তো বিভিন্ন ধরনের খরচ রয়েছে, এই খরচগুলো বাদ দেওয়াকেই বলা হচ্ছে অ্যাডমিসেবল এক্সপেন্সেস। অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম হাউস প্রপার্টি, অনেক সময়
সিকিউরিটিস এর মতো সোর্স থেকে ট্যাক্স কেটে রাখা হয়, সেটাকে বলা হয় ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম হাউস প্রফিট। এর জন্য আমাদের রাউন্ডিং আপ করার প্রয়োজন হয়ে থাকে। সো আমাদের প্রথম এখানে পয়েন্ট অফ ডিসকাশন হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালু কি? অ্যানুয়াল ভ্যালু হচ্ছে যে মূল্যে আপনি একটা বাসা ভাড়া দিয়ে থাকেন, অথবা আপনার ওই বাসার অ্যানুয়াল ভাড়া যেটা নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে যেটা হায়ার, দিস উইল বি দ্য অ্যানুয়াল ভ্যালু অফ দ্য হাউস। যেমন আপনি বিক্রি করেন, বিক্রি মূল্য আর অ্যানুয়াল ভ্যালু ভিন্ন। বিক্রি করলে তো আপনি বিক্রি করে দিয়েছেন। আরেকবার বলবেন স্যার? আরেকবার বলতেছি, একটা হাউস একটা নির্দিষ্ট অর্থ বছরে যে মূল্যে ভাড়া দেওয়া হয়ে থাকে এবং মিউনিসিপাল অথরিটি যে মূল্য নির্ধারণ করে থাকে তার মধ্যে যেটা সর্বোচ্চ সেটাকেই অ্যানুয়াল ভ্যালু বলা হয়ে থাকে। অন্য কথায় বলতে পারি, অ্যানুয়াল ভ্যালু হচ্ছে গ্রস রেন্টাল ভ্যালু। দ্যাট মিনস সব মিলিয়ে রেন্টাল ভ্যালু যেটা হয় সেটাই হচ্ছে আপনার অ্যানুয়াল ভ্যালু। সেটা কিরকম হতে পারে? আপনি মনে করেন একটা বাসা ভাড়া দিয়েছেন, সাপোজ প্রত্যেক মাসে 20,000 টাকা ধরে, তখন আপনার এক বছরে আসবে 2,40,000 টাকা। এটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। কিন্তু মিউনিসিপাল অথরিটি আপনাকে নির্ধারণ করে দিয়েছে এই বাসার ভাড়া হবে 2,50,000 টাকা ইয়ারলি। সেক্ষেত্রে গ্রস কোনটা? নিট হচ্ছে আপনি সব বাদ দেওয়ার পর যেটা থাকে, সেক্ষেত্রে গ্রস হচ্ছে আপনি মিউনিসিপাল যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা 2,50,000। আবার যদি মিউনিসিপাল ভ্যালু হয় 2,30,000, সেক্ষেত্রে 2,40,000 হবে আপনার অ্যানুয়াল ভ্যালু। এজন্য আপনাদের এই বিষয়টা কনসিডার করা হয় হাউস প্রপার্টির ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। সেটা ইফেক্ট করে কিভাবে স্যার? মানে যদি আমার কোনটা বেশি হয় বা কম হয় তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা একটু এক্সাম্পল দেখি, দেন ইট উইল বি ক্লিয়ার। একটা একটা করে আগাই, দেন পরের ক্লাসে প্রয়োজন আমরা ম্যাথে যাব। স্যার এগুলোর সাথে যে সেকশনস গুলো আছে ওগুলো কি মানে আমাদের মনে রাখা লাগবে? কোনো দরকার নেই, ওকে স্যার। তো সেকশন বললে পরে দেখবেন সবই ভুলে গেছেন। তবে এমসিকিউ বেসড এক্সামের ক্ষেত্রে আপনাদের সেকশন গুলো কাজে লাগবে, কারণ এমসিকিউ বেসড এক্সাম তো আপনাদের মূলত ওপেন বুক হয়, এক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। কারণ এই ট্যাক্সে মূলত একজন ব্যক্তি যখন ট্যাক্স ক্যালকুলেশন করে তখন কিন্তু সে ট্যাক্সের সমস্ত নিয়ম কানুন বই সাথে নিয়ে ক্যালকুলেশন করে। সেজন্য আপনাদের এত বেশি মুখস্থ করার দরকার নেই। আপনাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে স্যালারি থেকে বলেছি আপনাদের কিছু বিষয় আপনারা নিয়ে যাবেন। ইনকাম সিকিউরিটিস এর ক্ষেত্রে বলেছি আপনার কিছু বিষয় আছে ওগুলো নিয়ে যাবেন। হাউস প্রপার্টির ক্ষেত্রেও কিছু থাকবে, এগুলো আপনার পরীক্ষা হলে নিয়ে যাবেন। কারণ এখান থেকে মুখস্থ করার তো কিছু নেই, কারণ এগুলো রুলস আপনি কেন মুখস্থ? আপনি অ্যাপ্লিকেশনটা জানেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। রুলস মুখস্থ করতে গেলে তাহলে রুলস বের করার দরকার কি? এটা তো এস্টাবলিশড, এমন কিছু না যে প্রত্যেকদিন চেঞ্জ হয়। তো অ্যানুয়াল ভ্যালু তাহলে কি হবে? অ্যানুয়াল ভ্যালু হচ্ছে গ্রস রেন্টাল ভ্যালু। ইট ইজ দ্য গ্রস rental value of a house। তাহলে গ্রস রেন্টাল ভ্যালু অফ হাউস আমরা কিভাবে ক্যালকুলেশন করব ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে? মনে করুন মিস্টার নাফিস or Opu, Mr. Opu has a house with মিউনিসিপাল ভ্যালু। পৌরসভার কর্তৃপক্ষ নোয়াখালীতে তাকে নির্ধারণ করে দিয়েছে মিউনিসিপাল ভ্যালু। অ্যানুয়াল এখানে লিখতে পারেন ফর ইজি হওয়ার সুবিধাতে। অ্যানুয়াল মিউনিসিপাল ভ্যালু টাকা, ফর এক্সাম্পল 2,50,000, and also he let out his apartment
He let out his apartment at টাকা 20,000 per month. 20,000 per month. সেখানে এখানে বলা হচ্ছে মিউনিসিপ্যাল অথরিটি নরমালি নির্ধারণ করে থাকে, অ্যানুয়াল যদি বলা না থাকে ইট ইজ অ্যানুয়াল ভ্যালু, কারণ মিউনিসিপ্যাল অথরিটি প্রত্যেক মাসে মূল্য নির্ধারণ করে না, তারা প্রত্যেক ইয়ারে মূল্য রিভাইজ করে থাকে। সো মিউনিসিপ্যাল বলা থাকলে ধরে নিতে হবে ইট ইজ অ্যানুয়াল, অ্যানুয়াল বলা থাকলে ইজ ফাইন। And later he let out his apartment at টাকা 20,000 per month. So what will be his annual value of the house? When you will calculate income from house property, then annual value of house আন্ডারে, এটা হচ্ছে আন্ডারে থাকবে মিউনিসিপ্যাল ভ্যালু, মিউনিসিপ্যাল ভ্যালু আমার দেওয়া আছে টাকা 2,50,000, and we have also rental value. Rental value টাকা 20,000 12, কারণ 12 মান্থে আমরা পাবো, প্রত্যেক মাসে যেহেতু মান্থ বলা আছে আপনাকে এখানে মান্থ আলাদা করে লিখতে হবে না, সংক্ষেপ করে দিলাম। তো এখানে 2,50,000 and এখানে হচ্ছে আপনার 2,40,000. Then when you will show your annual value of house, আপনার এখানে লিখে দিবেন এবার একটা দাগ টানতেও পারেন, that will be better, higher on. higher on কত হবে, দেন টাকার কলামে আপনারা লিখে দিবেন টাকা 2,50,000। এই বিষয়টা ইম্পোজ করার কারণ হচ্ছে আপনার জেনে থাকবেন যে যখন কোনো জমি ক্রয় করা হয়, জমির মিনিমাম মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে, যে আপনি যদি কাউকে দানও করেন তবেও এই মূল্য দেখাতে হবে, এর নিচে দেখানো যাবে না। দেখা যায় ঢাকায় একটি ফ্ল্যাট বিক্রি হয়, নরমালি কোন একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে আপনার 60 লক্ষ টাকা, কিন্তু 1000 স্কয়ার বর্গ ফিটের, কিন্তু ওই ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে 21 লক্ষ টাকা, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। কিন্তু 60 লক্ষ টাকা যদি দেখানো হয় তাহলে 60 লক্ষ টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেট করে তার উপরে এক নির্দিষ্ট হারে গভর্নমেন্টে ফি প্রদান করে ওই অ্যাপার্টমেন্টটাকে রেজিস্ট্রেশন করতে হয়। এই জন্য মিনিমাম ভ্যালু দেখিয়ে তারা রেজিস্ট্রেশন করে নেয়, এটা হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার পরে। এই জন্য এখানে বলা হয়েছে, এই জন্য নর্মালি তারা একটা ভ্যালুই দেখায়, হায়ারটা দেখে না, শুধু একটাই দেখায়, এই মূল্যে ক্রয় করা হয়েছে, দামটা এত হলে ট্যাক্স আসে, দুইটা দেখায় না। আর যারা হাউসের ক্ষেত্রে তারা যারা ট্যাক্স দিয়ে থাকে তারা ওই একই কাজ করে থাকে, কিন্তু আমরা যেহেতু ক্যালকুলেশন করতেছি আমরা দুটো বিষয় দেখাবো, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। মিউনিসিপাল ভ্যালু এত, রেন্টাল ভ্যালু এত, হায়ার অন উইল বি কনসিডার। এখন হায়ার অন যদি মিউনিসিপাল ভ্যালু 2,30,000 হলে আমরা 2,40,000 টাকা দেখাতাম এখানে আমাদের রেন্টাল ভ্যালু। এটা হচ্ছে রেন্টাল ভ্যালু ক্যালকুলেশন। স্যার মিউনিসিপাল ভ্যালু আর রেন্টাল ভ্যালু এখানে যদি স্যার মানে বাড়া বা কমা, ধরেন স্যার রেন্টাল ভ্যালুটা বেশি হয়ে গেলে ট্যাক্স রেটটা বেশি হবে? রেন্টাল ভ্যালুটা যদি এখানে বেশি হয় তাহলে 2,40,000, এখানে সাপোজ ধরেন 2,60,000 হয়ে গেল, জি স্যার, তাহলে তখন 2,60,000 হবে। ট্যাক্সটা তখন 2,60,000 উপর দিতে হবে? হ্যাঁ, ট্যাক্স 2,60,000 উপর দিতে হবে। জি স্যার, বুঝতে মানে পারছি। যেটা বেশি সেটাই দেখাতে হবে। এখানে যেটা বলা হয়েছে হায়ার অন শুড বি কনসিডার, হায়ার অন ইউ উইল শো হিয়ার। দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে
রেন্টাল স্ট্যাটাস অফ দা হাউস প্রপার্টি। রেন্টাল স্ট্যাটাস বলতে কি বোঝায়? আপনার একটা বাসা, মনে করেন যে 8টা ফ্ল্যাট রয়েছে, 8টা ফ্ল্যাটই আপনি ভাড়া দিতে পারেন। 8টা ফ্ল্যাটের কয়েকটা ফ্ল্যাট আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন, বাকিগুলো ভাড়া দিতে পারেন, আবার সবগুলো আপনি নিজে ব্যবহার করতে পারেন। সেটাকেই বলা হয় রেন্টাল স্ট্যাটাস অফ হাউস প্রপার্টি। আবার এটাও হতে পারে আপনি একটা ফ্ল্যাটে থাকেন, 5টা ভাড়া দিচ্ছেন, 2টা ভাড়া হয়নি, এমনটাও হতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রে ট্রিটমেন্ট রয়েছে। আমরা প্রথমে দেখবো রেন্টাল স্ট্যাটাস অফ হাউস প্রপার্টির ক্ষেত্রে আপনার 3 ধরনের যে স্ট্যাটাস রয়েছে সেটা আমরা দেখব। ফুললি লেট আউট হাউস প্রপার্টি, দ্যাট মিনস এখানে যে আমাদের যে ক্যালকুলেশনটা রয়েছে অ্যানুয়াল ভ্যালু, ফুললি লেট আউট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টোটালটাই কনসিডারেশন আসবে। দ্যাট মিনস আপনার 8তলা একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, ফর এক্সাম্পল এটা মনে করেন 8তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য মিউনিসিপাল বিল নির্ধারণ করে দেওয়া হয়েছে 2,50,000, কিন্তু আপনি ভাড়া দিয়েছেন 20,000 টাকা পার মান্থে। সেক্ষেত্রে আপনার 2,50,000 টাকা আপনি ফুললি লেট আউট দেখালেন যে আপনার অ্যানুয়াল ভ্যালু 2,50,000 টাকা। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিছু অংশ নিজে ইউজ করেছেন আর কিছু অংশ আপনি ভাড়া দিয়েছেন। সেক্ষেত্রে কি ক্যালকুলেশন হবে? ফর এক্সাম্পল এটা মনে করুন যে আপনার 5টা অ্যাপার্টমেন্ট রয়েছে, 5টা আপনার মিউনিসিপাল ভ্যালু এটা এবং আপনার রেন্টাল ভ্যালু এটা। এখন বলা হলো ফর এক্সাম্পল এখানে দিস ইজ ইন কেস অফ ফুললি লেট আউট, সম্পূর্ণ আপনি ভাড়া দিয়েছেন রেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, partly let out house। আপনি যদি পার্টলি দেওয়া, ফর এক্সাম্পল আপনার 5টা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট রয়েছে, তার ভিতরে আপনি 4টা ভাড়া দিয়েছেন, একটা নিজে থাকতেছেন। এখানে আমরা সেই বিষয়টা লিখি, তাহলে লিখে দিই মিস্টার অপু resides on flat and other 4 is let out at the rate of ৳5,000 টাকা, 5,000 ধরে নিলাম পার মান্থ। বলা হচ্ছে সে একটা ফ্ল্যাটে নিজে থাকে, বাকিগুলো সে 5,000 টাকা পার মান্থে, বাকি 4টা সে ভাড়া দিয়ে থাকে। আমাদের প্রথম কন্ডিশনে রয়েছে মিউনিসিপাল ভ্যালু 2,50,000 টাকা এবং সেখানে লেটার ফুল দিয়েছে 20,000 টাকা পার মান্থে। কিন্তু সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছে সে একটা ফ্ল্যাটে নিজে থাকে এবং বাকিগুলো সে ভাড়া দিয়ে থাকে। তাহলে মিউনিসিপাল ভ্যালু, ফার্স্ট অল উই হ্যাভ টু ক্যালকুলেট মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু আগের ক্ষেত্রে আমরা সরাসরি বসিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ মিউনিসিপাল ভ্যালু, কিন্তু ইন দ্যাট কেস সে তো একটা ফ্ল্যাটে নিজে থাকে, তাহলে সম্পূর্ণ আমরা মিউনিসিপাল ভ্যালু দেখাতে পারবো না, তাহলে সেটা সঠিক অ্যাপ্লিকেশন হবে না। সো 2,50,000 আমরা ভাড়া দিয়েছি 4টা এবং একটা নিজে থাকে, তাহলে 5টার ভিতরে 4টার আমরা মিউনিসিপাল ভ্যালু দেখাবো। whatever will be the amount we will show here। টাকা 2 lakh, that means 2 lakh is our municipal value. Then rental value, রেন্টাল ভ্যালু হচ্ছে আপনার, এখানে বলাই আছে 5,000 টাকা পার মান্থে 4টা ভাড়া দিয়েছে। সো
টাকা 5000 বাদ দিয়েছে সে 4টা কত মাসে 12 মাস টোটাল অ্যামাউন্ট এখানে আমাদের দেখাতে হবে যেটা আসে সেটা $2,40,000 টাকা এখানে আগেরটা কিন্তু মিউনিসিপাল ভ্যালু বেশি ছিল আর রেন্টাল ভ্যালু কম ছিল আমরা এখানে বাড়িয়ে কমে দেখালাম তাহলে 2,40,000 টাকা হচ্ছে তার রেন্টাল হলো 4টা ফ্ল্যাটের জন্য সো হায়ার অন শুড বি কনসিডার আমরা একটা বক্স কেটে দিই তাহলে আমাদের ইজি হয় দেখতে সো উই শুড কনসিডার হায়ার অন কোনটা we have টাকা in case of partly let out building higher on should be we have টাকা 2,40,000 on 2,40,000 টাকা we have to pay tax এখানে rental value is higher municipal value is lower so higher on should be considered here fully let out এর ক্ষেত্রে higher on কোনো ক্যালকুলেশন নেই কত অংশ বাড়া দিয়েছে শুধু যেটা রেন্টাল ভ্যালু মান্থলি সেখানে ক্রস করে দিলেই হয়ে যাবে কিন্তু পরবর্তীতে যেটা বলা হয়েছে ফুললি অকুপাইড হাউস মনে করুন তার একটা 5টা ফ্ল্যাট রয়েছে ফর এক্সাম্পল ফুললি অকুপাইড প্রপার্টি এক্ষেত্রে কি হবে এখন সে যদি ফুললি অকুপাইড মনে করেন অপু তার আত্মীয় স্বজন মা বাবা সবাইকে নিয়ে 5টা ফ্ল্যাটে নিয়ে থাকে সো ইন দ্যাট কেস যদি আপনার এই বিষয়গুলো বলা থাকে যে the gross the অপু has a house with annual municipal value 2,50,000 and he let out his apartment at 50,000 per month এক্ষেত্রে nothing will be come into calculations because he fully occupied for his own purpose so municipal value nothing will be considered so স্যার এক্ষেত্রে যদি ভ্যালুটা যত বেশি হোক না কেন আমি যদি নিজের জন্য ব্যবহার করি সেটা কাউন্ট হবে না না নিজের জন্য ব্যবহার করলে কোনো কাউন্ট হবে না কারণ আপনি নিজের জন্য ব্যবহার করতেই পারেন এখন একজন ব্যক্তি মনে করেন যে 5টা ফ্ল্যাট রয়েছে সে দেখালো যে আমি 5টায় নিজেই থাকি তখন তো সেটা নরমালি ট্যাক্স কর্তৃপক্ষ ধরে নিবে এখানে কোনো ধরনের করাপশন হয়েছে এজন্য মানুষ দেখায় না কিন্তু আপনি যদি সম্পূর্ণ দেখেন ওই বছর ট্যাক্স থেকে বেঁচে যান কিন্তু যখন অডিট হবে তখন ইউ উইল হ্যাভ টু ফেস সাম প্রবলেম Is it clear? Fully let out, partly let out, and একদম ইজি আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে ইজি কঠিন কিছু না ট্যাক্সের অঙ্ক admissible expenses of house property admissible expense হচ্ছে আপনি মনে করেন একটা আপনাদের 5টা অ্যাপার্টমেন্ট রয়েছে কিন্তু অ্যাপার্টমেন্ট মনে করেন প্রত্যেক বছর তো কিছু খরচ থাকে যেমন মনে করেন ইলেকট্রিসিটি মেইনটেনেন্স কস্ট থাকে না আপনাদের বাসায় তো হয়ে থাকে যেমন মনে করেন তারপর আপনাদের পানির লাইন এগুলো তো দরকার হয়ে থাকে দেন আপনারা মনে করুন যে গ্যাস লাইনের সংস্কার দরকার থাকে কোনো দেখা বৃষ্টির কারণে কোনো একটা অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তারপর 3-4 বছর পর পর দেখা যায় আপনার বাসায় নতুন করে পেইন্টিং এর কাজ করানোর দরকার হচ্ছে দিস আর অল অ্যাডমিসেবল এক্সপেন্সেস এখন আপনি যখন একটা বাসায় ভাড়া পাবেন সেখান থেকে অ্যাডমিসেবল এক্সপেন্স গুলো বাদ দিয়ে তারপরে আপনার টোটাল ইনকাম ক্যালকুলেট করতে হবে সো আমাদের আগের পেজে যেটা ছিল আমরা প্রথমটাকেই ধরে নিই তারপর আমরা অ্যাডমিসেবল এক্সপেন্সের বিষয়গুলোতে আসি মনে করেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমার 2,50,000 টাকা এবছর এক্ষেত্রে আমার বলা হচ্ছে আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর রেন্ট আপনার ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আপনার খরচ হয়েছে যেটা সেটা আপনি অবশ্যই ডিডাক্ট করবেন আপনার অ্যানুয়াল ভ্যালু থেকে কারণ আপনি একটা বাসা করেছেন সেখানে ডেভেলপমেন্টের জন্য খরচ হয়েছে অথবা আপনি হাউসের ডেভেলপমেন্ট করেছেন মনে করেন রিনোভেশন করেছেন বা পেইন্টিং করেছেন সেটাও তো ডেভেলপমেন্ট সে তার জন্য যে কস্ট হবে দ্যাট উইল বি ডিডাক্টেড সো ফার্স্ট মাইনাস অ্যাডমিসেবল এক্সপেন্সেস হাউস প্রপার্টি ইনকাম থেকে আপনি এটা মাইনাস করে দেখুন
এটা মাইনাস করে যখন দেখাবেন সবগুলো এক্সপেন্স যোগ করে একবারে মাইনাস করবেন। প্রত্যেকবার মাইনাস করলে তাহলে মাইনাস করলেন আবার লিখবেন, মাইনাস করলেন আবার লিখবেন, মাইনাস করলেন আবার লিখবেন। সেজন্য আগের কলামে আপনার অ্যাডমিসেবল এক্সপেন্স গুলোকে অ্যাড করে নেবেন, দেন সেটাকে আপনার ডিডাক্ট করে দেবেন। সো নাম্বার 1 2 দিয়ে লিখতে পারেন ইচ্ছা করলে, ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট অর রেন্ট। মনে করেন আপনি একটা অ্যাপার্টমেন্ট করলেন, আপনাকে সেখানে ভাড়া দিতে হচ্ছে ল্যান্ডের প্রত্যেক মাসে। আপনি বাসা ভাড়া পাচ্ছেন, ইটস ফাইন, কিন্তু আপনাকে ভাড়া দিতে হচ্ছে। ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট অর রেন্ট অর ট্যাক্স হতে পারে, এই বিষয়গুলো আপনাকে বাদ দিতে হবে। ইজ নাম্বার 1। এখানে আপনি ডট 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 দিয়ে লিখে দিলেন যে আমার অ্যামাউন্ট এখানে আছে। দেন নাম্বার 2 হচ্ছে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। মনে করেন আপনি একটা বিল্ডিং করেছেন, এই বিল্ডিং এর জন্য তো আপনি ইন্স্যুরেন্স করতেই পারেন, যে যদি কোনো ধরনের ফায়ার কিংবা জলোচ্ছ্বাস কিংবা কোনো কারণে ডিস্ট্রাক্ট হয়ে গেল, যেমন জাপানে প্রত্যেকটা বিল্ডিং ইন্স্যুরেন্স করা থাকে। আপনি ইন্স্যুরেন্স করলেন এবং প্রত্যেকটা মাসে যে ইন্স্যুরেন্সটা আপনি প্রিমিয়াম দিবেন সেটা বছর শেষে টোটাল অ্যামাউন্টটা আপনি বাদ দিয়ে দিবেন আপনার যেটা হাউস প্রপার্টি থেকে ইনকাম হয়। তো যদি আপনার হাউসই না থাকতো তাহলে আপনি ইন্স্যুরেন্সও করতেন না, ইনকামও আসতো। সো ইনকাম আসছে হাউস থাকার কারণে, তাহলে যেহেতু আপনি হাউস রেখেছেন, আপনি ইন্স্যুরেন্স করেছেন, ইন্স্যুরেন্স কস্টটা বাদ দিবেন। সো ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটাকে আপনি বাদ দিয়ে দেখাবেন। এখন আপনি বাড়ি করার জন্য যদি কোনো লোন নিয়ে থাকেন, ফর এক্সাম্পল, আপনি তো নর্মালি দেখা যায় আপনি বিভিন্ন বাসার সামনে সাইনবোর্ড দেখবেন যে এই বাড়িটি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, সেক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন সেটাকে বাদ দিবেন। অন লোন এটা একটা লোন নামেই লিখলাম, কারণ মর্গেজ লোন হতে পারে, অন্য কোনো লোন হতে পারে, যে কোনো ধরনের বাড়ি করার জন্য যে কোনো ধরনের লোন নিয়ে থাকেন সেই লোনটাকে আপনি বাদ দিবেন। এখানে কিছু লিখলাম না, সংখ্যা আপনাদের ডিসকাস করে যাচ্ছি। অ্যানুয়াল ট্যাক্স, এখন ওই বাড়িটি যদি কোনো কারণে বাৎসরিক ট্যাক্সের আওতায় পড়ে থাকে তাহলে সেই ট্যাক্স অংশটা আপনি বাদ দিবেন, কারণ আপনি দুইবার না হলে ট্যাক্স দিবেন। কারণ আপনি হাউস প্রপার্টি যে ইনকাম দেখাচ্ছেন তার উপর তো মূল কারণ হচ্ছে কারণ আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন। যদি অলরেডি আপনি কিছু ট্যাক্স দিয়ে থাকেন সেটা অবশ্যই আপনি বাদ দেবেন। লোকাল গভর্নমেন্ট অথরিটি আপনার প্রপার্টির উপর ট্যাক্স আরোপ করেছে, যেমন মনে করেন খাজনা যেটাকে বলে, সেই ট্যাক্সটাকে আপনি বাদ দিয়ে দেবেন। যেমন মিউনিসিপাল এরিয়ায় আপনার যা থাকেন, সিটি কর্পোরেশন এরিয়া, সেখানে আপনি যে কোনো ধরনের হাউস থাকুক না কেন ওই বাড়ির উপর আপনাকে ট্যাক্স দিতে হয়, সেটাই হচ্ছে আপনি বাদ দিয়ে দেখেন। সো অ্যানুয়াল ট্যাক্স আপনি বাড়া দিয়েছেন 2,50,000, কিন্তু অ্যানুয়াল ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে, সেটা অবশ্যই ডিডাক্ট করে দেখাবেন। দেন হচ্ছে গ্রাউন্ড রেন্ট। আপনি যদি কোনো বিল্ডিং করে থাকেন, এখন গ্রাউন্ডের জন্য যদি আপনার কোনো ভাড়া দিতে হয়ে থাকে সেই ভাড়াটা আপনি বাদ দিয়ে দেখাবেন। এটা যদি বাদ দিয়ে না থাকেন তাহলে আপনার ইনকাম বেশি দেখান। দ্যাট মিন্স অ্যাডমিসেবল এক্সপেন্স বাসা ভাড়া সাথে যত ধরনের খরচ হয়ে থাকে, দ্যাট মিন্স বাসা করেছেন, ওই বাসার ল্যান্ডের খরচ, ওই বাসা মেইনটেনেন্স কস্ট, সবকিছু আপনি বাদ দিয়ে দেখাবেন হচ্ছে আপনার অ্যাডমিসেবল এক্সপেন্সেস এর ক্ষেত্রে। যেমন আপনি অন্য বন্ধুর কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন বাড়ি করার জন্য, সেটা হবে বরড ক্যাপিটাল। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, এটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, বরড ক্যাপিটাল, আর লোন হচ্ছে। অথবা আপনি বন্ধুর কাছ থেকে আপনি বাম্বু নিয়েছেন, কাঠ নিয়েছেন বিল্ডিং করার জন্য, তার জন্য যদি আপনার কোথাও ইন্টারেস্ট দিতে হয় সেটার জন্য যে খরচ হয় সেটা হচ্ছে আপনার ডিডাক্ট করতে হয়। অথবা আপনি বাঁশ ক্রয় করেছেন সেই খরচটা আপনি বাদ দিবেন, অথবা বাম্বু ক্রয় করেছেন, অথবা ইলেকট্রিসিটি মেইনটেনেন্সের জন্য কোনো মেকানিক রেন্ট করেছেন সেটা আপনি বাদ দিয়ে দেখাবেন। স্যার আমার সব রকম খরচই অ্যাডমিসেবল অ্যাড করে এক্সপেন্স তারপর চলে বাদ দিয়ে দেখাবেন। জি স্যার। তারপরে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। মনে করেন আপনি এই যে আপনার 5টা ফ্ল্যাট আপনি ভাড়া দিয়েছেন, মনে করেন এখানে তো আমরা ফুললি লেট আউট করে দিয়েছি, কোনো কারণে আপনার 5টার ভিতরে আপনি একটার ভাড়া হয় নাই। এখন একটার
ভাড়া যদি না হয়ে থাকে, সেই ভাড়ার অংশটা, মনে করেন যে আপনার এই 20,000 টাকার আপনি ভাড়া দিয়েছেন, এখানে আপনার টোটাল ভ্যালু হচ্ছে 2,50,000 টাকা। কোনো এক মাসে 5টা ফ্ল্যাটের একটা ভাড়া হয়নি, তাহলে সেই বাসাটার জন্য আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন, সেটা হচ্ছে আপনাকে এক্সেস দেওয়া হয়ে থাকে, সেজন্য আপনাকে ভ্যাকেন্সি অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনার এখানে অ্যানুয়াল ভ্যালু রয়েছে, মিউনিসিপাল ভ্যালু 2,50,000 টাকা, সেটাই আমরা দেখিয়েছি। আমাদের 5টা ফ্ল্যাটের একটা কোনো এক মাসে বছরের ভাড়া হয়নি, তাহলে ভ্যাকেন্সি অ্যালাউন্স হবে আপনার 2,50,000 বাই 12 মাসের এক মাস, তারপর হবে কি 5টা ফ্ল্যাটের একটা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি অ্যালাউন্স, সেটা এখান থেকে আপনি বাদ দিয়ে দেখাবেন। টোটাল আসে হচ্ছে আপনার 5,000 টাকা মিলবে। সেটা যাই আসুক না কেন, সেটা আপনি এখানে যোগ করে বাদ দিয়ে দেখাবেন, সেটা হচ্ছে আপনার ভ্যাকেন্সি অ্যালাউন্স, সেটাও আপনি যোগ করে এখান থেকে বাদ দিয়ে দেখাবেন। দেন হচ্ছে আনকালেক্টেবল রেন্ট। মনে করেন আপনার বাসায় ভাড়া থাকতে এসেছে এমন একজন ব্যক্তি, যার কাছ থেকে আপনি কখনো বাসা ভাড়া আদায় করতে পারতেছেন না, এবং সে বাসা ছেড়ে দিয়েছে অথবা থাকতেছে, কিন্তু আপনি বাসা ভাড়া আদায় করতে পারেননি। ইন দ্যাট কেস, যে আপনি অমুকের এখানে বাসা ভাড়া দিয়েছেন, আপনার সাথে কন্ট্রাক্ট থাকে নরমালি বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে, সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি দেখলেন যে আপনার রসিদও নেই, এবং কারণ যখন আপনি বাসা ভাড়া রিসিভ করবেন, যে আপনার বাসা ভাড়া পে করবে তার একটা সিগনেচার থাকে, ওই সিগনেচার সহ দলিল নেই, এবং যে নিয়েছে তারও দলিল নেই, তাহলে সেক্ষেত্রে আপনি আনকালেক্টেবল রেন্টটাকে দেখাতে পারবেন এবং সেটা আপনি বাদ দিয়ে দেখাবেন। সো এখানে লাস্ট অন ইজ আনকালেক্টেবল রেন্ট, সেই অংশটা আপনি বাদ দিয়ে দেখাবেন এখানে। দেন ইউ উইল শো ইউর টোটাল ইনকাম ফ্রম হাউসবোট, কারণ আপনি যে অংশটা কালেক্ট করতে পারেন সেটার উপর তো আপনার ট্যাক্স দেওয়ার প্রশ্নই আসে না, এবং সেটা আপনার ইনকামও নয়। আপনি ভ্যাকেন্স থাকলে বাসা, সেটাও আপনার ইনকাম নয়। অ্যানুয়াল ট্যাক্স দিয়ে থাকলে কোনো ধরনের, সেটাও আপনাকে বাদ দিতে হবে। প্রিমিয়াম, ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, অ্যানুয়াল কস্ট, দ্যাট মিনস সব ধরনের কস্ট আপনাকে এখানে বাদ দিয়ে দিতে হবে। যদি হাউস, দ্যাট মিনস বাসা ভাড়া অর্জনের সাথে জড়িত সকল ধরনের কস্ট আপনি বাদ দিয়ে দেখাবেন, সেটাই হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেবল এক্সপেন্সেস। সো আরেকটা কস্ট আপনার মূল চলে আসে এখানে, আরেকটা অ্যাডমিনিস্ট্রেবল এক্সপেন্সেস এর মধ্যে, সেটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট, এটা কি? রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট এমন হতে পারে, মনে করেন আপনি বাসা রিপেয়ার করেন, আর এগুলো তো ভিন্ন। ওয়াটার সোয়ারেজ রিপেয়ার করলেন, ইলেকট্রিসিটি রিপেয়ার করেন, স্যালারি দিলেন দারোয়ানের, সিকিউরিটি গার্ড, পাইপম্যানের জন্য খরচ, লিফটম্যানের খরচ, দ্যাট মিনস সার্ভিস চার্জ যেটাকে বলে, অল টাইপস অফ, অথবা বেসিক সার্ভিস চার্জ। লিফটম্যানের খরচটা সার্ভিস চার্জের মধ্যে নর্মাল ধরা হয় না, সিকিউরিটি, ইলেকট্রিসিটি, সোয়ারেজ লাইনের খরচকে সার্ভিস চার্জ হিসেবে দেওয়া হয় না। এখানে অনেকগুলো বিষয় বলা আছে, সেই বিষয়গুলো যদি থাকে, যেমন আমি আবার বলছি, সিকিউরিটি গার্ড, পাম্পম্যান, লিফটম্যান, কেয়ারটেকার, স্যালারি অফ দারোয়ান, সুয়ারেজ অ্যান্ড ইলেকট্রিসিটি কস্ট, ওয়াটার কস্ট, পানির জন্য আপনি যদি খরচ করে থাকেন, কালেকশন অফ রেন্টের জন্য যদি কোনো খরচ হয়ে থাকে। এমনটা হয়ে থাকে না যে অমুক ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না, সেই ভাড়াটিয়ার ভাড়া কালেকশনের জন্য আমাকে খরচ করতে হচ্ছে। এই সব কিছু মিলে হচ্ছে মূলত রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট। এই রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট এটা কিরকম হয়ে থাকে? এটা একে 4 অংশ হয়ে থাকে, এবং ইন কেস অফ ঢাকার বাইরে 30% হয়ে থাকে। আর এটা আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি
সরি, আপনি 4 এর অংশ হয়ে থাকে, দ্যাট মিনস 25% হয়ে থাকে, আপনি যদি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিয়ে থাকেন তাহলে আপনি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট দেখাবেন 25%, দ্যাট মিনস রিপেয়ার মেইনটেনেন্স কস্ট। এটা মনে করেন আপনার এই সব বিষয় আছে, সব বিষয় থাকার পরে এই যে আপনার যে অ্যাডমিসেবল এক্সপেন্সেস, এই অ্যাডমিসেবল এক্সপেন্সেস রয়েছে, এরপরে আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট আসবে। এখান থেকে কত অংশ? 25%, 2,50,000 টাকা আপনার টোটাল হচ্ছে মিউনিসিপাল ভ্যালু আর রেন্টাল ভ্যালু ফর এক্সাম্পল। এখান থেকে আপনার 25% আসবে যদি এটা আপনি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন রেসিডেন্সিয়াল পারপাস আপনি যদি ভাড়া দিয়ে থাকেন তাহলে 25% আপনার হচ্ছে কস্ট হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট। দ্যাট মিন্স এখানে 2,50,000 গুণ 25%, এই অংশটা আপনি বাদ দিয়ে দেখান, এখানে যোগ করে অ্যাডমিনিস্ট্রেবল এক্সপেন্সেসের মধ্যে যোগ করে এখান থেকে বাদ দিয়ে দেখান, সবগুলোর সাথে এটাও যোগ হবে, দেন বাদ দিয়ে দেখাবেন হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটা যদি রেসিডেন্সিয়াল পারপাস আছে, যদি কমার্শিয়াল পারপাসে হয়ে থাকে then you will show 30%, that means 25%, 30% যদি বলা হয় apartment is let out for commercial purposes, যেহেতু অ্যাপার্টমেন্ট বলাই হয়েছে এবং কমার্শিয়াল বলা নেই, সুতরাং আমরা ধরে নিব এটা রেসিডেন্সিয়াল পারপাসে। কমার্শিয়াল হলে নরমালি কমার্শিয়াল বলা হয়ে থাকে। These are the basically our admissible expense, সবগুলো আমার এখানে খরচ যোগ করার পর these are the cost, আমরা ডাকটেন এখানে বসিয়ে দিব আমাদের টোটাল কস্ট। ডাকটেনের পর এখানে আমরা কস্ট বসাবো, ফর এক্সাম্পল এখানে দেন উই উইল শো এই অংশ থেকে এই অংশ মাইনাস করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। That means that income can be shown in your tax return as a income. তাহলে আমাদের admissible expenses বিষয়গুলো গেল, what should be added and what should be deducted in case of calculating tax. এরপরে যে কোশ্চেনটা রয়ে যায় সেটা হচ্ছে tax deducted at source from house property। আমরা সব ধরনের খরচ বাদ দিলাম আমার ইনকাম থেকে, সোর্স থেকেও তো ট্যাক্স কাটা হয়ে থাকে। সোর্স কখন কাটা হয়ে থাকে? মনে করেন আপনি একটা বাসা রয়েছে, এটা আপনার চিটাগাংয়ে বাসা রয়েছে, আপনি ভাড়া দিয়েছেন কার কাছে? আপনি ভাড়া দিয়েছেন হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন, অর্থাৎ আপনি ভাড়া দিয়েছেন এটা মনে করেন যে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন চিটাগাং ব্রাঞ্চ, তাদের কাছে ভাড়া দিয়েছেন, অথবা আপনি এমন কোন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছেন যেটা গভর্নমেন্ট এজেন্সি। গভর্নমেন্ট এজেন্সির কাছে আপনি যদি ভাড়া দিয়ে থাকেন আপনার টোটাল ইনকাম থেকে 5% তারা সরাসরি কেটে নিয়ে যাবে অ্যাজ সোর্স ইনকাম। সেক্ষেত্রে আপনাকে রাউন্ডিং আপ করতে হবে। রাউন্ডিং আপের নিয়মটা আমরা আগেই দেখেছিলাম, তাহলে আর একবার একটু দেখি, যেহেতু এটা হচ্ছে হাউস প্রপার্টি ক্ষেত্রে মোরাললেস সেম। মনে করুন রাউন্ডিং আপ, মনে করেন একটা বাসা আপনি ভাড়া দিয়েছেন, আপনি রিসিভ করেছেন ওই যে ওরা যে 5% টাকার ব্রেকে পার মান্থে 5% কাটি ফেলবে না, টোটালের উপর সে 5% কেটে ফেলবে। মানে স্যার যদি এখানে 20,000 করে 2,40,000 উপর 5% কাটি ফেলবে। হ্যাঁ, 2 লাখ 5% কেটে ফেলবে টোটালের উপর সে 5%। ট্যাক্সও তাহলে 2,40,000 থেকে যেটা বাদ দেবে সেটার উপরে তো করতে হবে না? হ্যাঁ, সেটার উপরে করতে হবে। তাহলে আপনার মনে করেন যে 2,50,000 হচ্ছে আপনার মিউনিসিপাল ভ্যালু, আর রেন্টাল ভ্যালু হচ্ছে আপনার এখানেই আসে, মিউনিসিপাল 2,40,000 আর রেন্টাল ভ্যালু হচ্ছে আপনার 2,20,000 টাকা পার মান্থ। এটা দিয়েছে কার কাছে? এটা আপনি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন, এটা স্পেসিফিক বলে দেওয়া থাকতে হবে, নাহলে তো আপনি রাউন্ডিং আপ করবেন না। আপনি যদি বলা হয়ে থাকে তাহলে আপনি রাউন্ডিং করবে।
হি রাউন্ডিং আপের কথাটা কি বলা থাকবে? না, রাউন্ডিং আপের কথা বলা থাকবে না। হি লেট আউট টু স্যার কোশ্চেনে কি গভর্নমেন্ট এজেন্সি হিসেবে কিছু লেখা থাকবে? হ্যাঁ, এরকম লেখা থাকবে, নাহলে আপনারা বুঝবেন কি হবে। গভট অথরিটি লিখি। He let out to got agency, এরকম কিছু বলা হলো। এরকম একটা কথা বলে দেওয়ার মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি রাউন্ডিং আপ করবেন। আপনি যদি রাউন্ডিং আপ না করেন তাহলে আপনি সঠিক তথ্য উপস্থাপন করতেছেন না। সো আপনাকে বলা হলো তাহলে এখানে অ্যানুয়াল ভ্যালু কত হবে? অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু তো বলাই আছে, এটা আমাদের কোনো কিছু করার নেই। মিউনিসিপাল আপনি যেটা রিসিভ করবেন সেখান থেকে আপনার রাউন্ডের আপনার প্রশ্ন আসবে। মিউনিসিপাল ভ্যালু টাকা 2,50,000, দেন হচ্ছে আপনাকে রেন্টাল ভ্যালু আপনি কত রিসিভ করেছেন? 2,40,000, সরি 20,000 প্লাস 40,000। এখন টাকা আসে হচ্ছে আপনার এখানে 2,40,000। এখন আপনাকে এখানে রাউন্ডিং আপ করতে হবে, প্লাস এখানে অ্যাড করে দিবেন। অ্যাড লেখার দরকার নেই, প্লাস করে দিলে হবে। ট্যাক্স ডিডাক্টেড সোর্স কতটা কেটেছেন? যেহেতু গভর্নমেন্ট এজেন্সি আপনি 5% কেটেছেন। এটা আপনারা যদি সরাসরি রাউন্ডিং আপ করে দেখেন তাহলেও হবে রেন্টাল ভ্যালু। যেহেতু আমাদের বলা আছে আমরা দুইভাবেই দেখাতে, আমরা এর আগে আমরা শিখেছিলাম। আমাদের ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স কত? 2,40,000 গুণ 5 ভাগ হবে 100 মাইনাস 5। 2,40,000 কিন্তু আপনি 95,000 টাকা রিসিভ করতে, দ্যাট মিন্স 95% রিসিভ করতেছেন, সেটা it is not 100%. So when we round on so tax deducted at source 5% আমরা শো করবো এখানে। 5% আসে হচ্ছে যেটা আসে ওইটি আমরা বসিয়ে দিই। আমাদের ট্যাক্স এখানে আসে হচ্ছে 12,631। থ্যাংক ইউ। 12,000 টাকা, 12,431 টাকা। এটা হচ্ছে আমাদের ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। তাহলে টোটাল রেন্টাল ভ্যালু আমার আসে হচ্ছে, আমরা একটা গড় করে এখানে বসিয়ে দিই। This municipal value is টাকা 2,50,000 and rental value is টাকা 2,50,000 26 sorry 2,52,631 টাকা। So higher on should be considered. We should go for higher on. এই বিষয়গুলো কিন্তু আপনাদের লিখতে হবে, higher on বা যা কিছুই হোক, না লিখলে তো অ্যাকুরেট হচ্ছে না। Then we'll show
প্রেজেন্ট টাকা 2,52,631 টাকা will be your new annual value of the house when it is deducted as যেহেতু যখন এই কথাটা বলা হবে he let out to government agency কাছে বাড়া দিলে তারা নরমালি 5% কেটে রাখে। এটাই হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইন কেস অফ হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি যদি গভর্নমেন্ট এজেন্সি কিংবা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি অথবা অন্য যে কোনো এজেন্সির কাছে বাড়া দেয়, গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট অটোনোমাস হলে তারা নরমালি 5% কেটে রেখে দেয়। ব্যক্তির কাছে কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে বাড়া দিলে নরমালি এটা হয়ে থাকে না, সেটা এখানে দেখানো হয়েছে। গভর্নমেন্ট কিংবা আপনার বলা হলো যে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে আপনি বাড়া দিয়েছেন, ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে বাড়া দিলে ওরা কেটে নেবে, গভর্নমেন্ট না হলেও। ব্যাংক, গভর্নমেন্ট এজেন্সি, মেডিকেল কলেজ, যে কোনো ধরনের মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজ, ব্যাংক, গভর্নমেন্ট এজেন্সি, অটোনোমাস অর্গানাইজেশন, এগুলো হলে যদি বলা হয় হি লেট আউট টু ব্যাংকিং এজেন্সি অথবা সোনালী ব্যাংক লিমিটেড অথবা ব্যাংক এশিয়া অথবা চিটাং ডেন্টাল কলেজ তাদের কাছে বাড়া দিয়েছে, then they will deduct 5% from the sources. এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে কি কি হচ্ছে? ব্যাংকিং ইনস্টিটিউশন, অটোনোমাস অর্গানাইজেশন, কোন মেডিকেল কিংবা ডেন্টাল কলেজ এরা কিন্তু গভর্নমেন্ট হয়ে থাকে নরমালি, অথবা গভর্নমেন্ট এজেন্সি তাদের কাছে বাড়া দিলে নরমালি আপনি 5% ট্যাক্স ডিডাক্টেড at source will be shown. These are the basic application of tax deducted at source from house property. So annual value calculation আমরা দেখলাম, আর রেন্টাল স্ট্যাটাসের উপর ভিত্তি করে আমরা ডিটারমাইন করব annual value of house। সেখান থেকে আমরা অ্যাডমিসেবল এক্সপেন্স বাদ দেব, আর ট্যাক্স ডিডাক্টেড at source এটা বেসিক্যালি annual value যখন ক্যালকুলেট করে থাকি তখন কনসিডারেশনে হয়ে থাকে। সো